আচ্ছা ঠিক আছে, তো জানালা একটু খুলে দিলে। আচ্ছা আজকে আমরা তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্ন ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় 5টা বিষয় পরীক্ষা দিতে হবে। তো 5টা বিষয় আমাদের প্রাইমারি, অর্থাৎ একটা বিষয়ে পরীক্ষার জন্য যতটুকু প্রস্তুতির দরকার তার মধ্যে 95% আলোচনা হয়ে গেছে। 95% আলোচনা হয়ে গেছে 5টা বিষয়ের। 5% তোমাদের অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করবে যে তোমরা কি করবা। তো 5% তাও ওই যে ক বিভাগে যে শর্ট প্রশ্নগুলো থাকে ওই 5% ওখানে। খ আর গ নিশ্চিত কমন পাবা। আমাদের আলোচনার বিষয়ে ভিতরে যা আলোচনা হয়েছে তার মধ্যে খ এবং গ বিভাগ পুরোটাই কমন আসবে। আজকে আমরা 5টা বিষয়ে দেখব যে কোন বিষয়ে কত মার্কের প্রশ্ন হবে, কোন বিষয়ের কোন কোন বিভাগে কয়টা প্রশ্নের আনসার করতে হবে। আমরা প্রথমে আসি আজকের যে বিষয়টা আমি কোশ্চেন পূর্ববর্তী ইয়ারের প্রশ্নই কালেকশন করা আছে। তো বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি, হ্যাঁ, প্রথম বিষয়টা বেসিক্স of sports psychology, sports psychology and physiology. এটা হচ্ছে আজকের 1 নম্বর পার্ট। হ্যাঁ, দেব সব দেব। এন্ড ফিজিওলজি, এটা সাবজেক্ট কোড হলো, এটার সাবজেক্ট কোড হলো, লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পরীক্ষার সময় এটা জেনে নিতে হবে। 1 2 3 1 3, ঠিক আছে? তো লিখে নাও, কাজে লাগবে। আচ্ছা, এখানে ক খ গ 3টা বিভাগ, তাহলে সাবজেক্ট এটা গেল, এর মার্ক বন্টন এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে এই হলো সাবজেক্ট, বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি। তো এর সাবজেক্ট কোড এটা কিন্তু তোমাদের লিখতে হবে পরীক্ষার খাতার অপোজিট সাইডে, এবং সাবজেক্ট কোড পরীক্ষার ওএমআর এ ফিল আপ করতে হবে। ঠিক আছে, সাবজেক্ট কোড কোথায় ফিল আপ করতে হবে? ওএমআর। আর হ্যাঁ, সেখানে এই সাবজেক্টটা মনে রেখো। আচ্ছা, এই গেল সাবজেক্টের বিষয়। এবার আমরা সাবজেক্টের মার্ক বন্টন নিয়ে একটু আলোচনা করব। মার্কস, ডিস্ট্রিবিউশন অফ মার্ক, হ্যাঁ, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন অফ মার্কস। এর মধ্যে লেখাটা মুছতেছে না, ব্যাপার কি বুঝলাম না, ভালোভাবে মুছতেছে না। হ্যাঁ, তো যাই হোক, এখানে ক খ এবং গ 3টা বিভাগ থাকবে। কয়টা বিভাগ থাকবে? ক খ এবং গ বিভাগ 3টা বিভাগ থাকবে। কোনটা? এক এক সাবজেক্টের এক এক মার্ক, কিন্তু 3টা বিভাগ থাকবে। হ্যাঁ, বিভাগ থাকবে। এই বিষয়ের ফুল মার্ক হবে মাত্র 60 মার্ক। এটার মান হবে 60 মার্ক। তোমাদের জেনে রাখতে হবে, এখানে কোনো আচ্ছা হবে না, মানে না জানার পর ফুল মার্ক 140 মার্ক আমাদের হাতে, 60 মার্ক পরীক্ষা দিবা। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানের হাতে 40 মার্ক এই বিষয়, ওখানেই পাস হয়ে যায়। ঠিক আছে, তোমরা যদি ক্লাস করো তাহলে তো আর কথাই থাকে না। তাহলে এইবার আসো, তোমরা আগে ভর্তি হলে এই কোর্সটা করে অনেক উপকৃত হবা, কিন্তু আগেই বলছি এর মধ্যে কোনো সমালোচনা করা যাবে না। ফুল মার্ক 60, তাহলে
পানি দিলে আবার মুখ, তুমি নিজে দাও দেখি কি অবস্থা হয়। এরপরে আসলো ক বিভাগ। হ্যাঁ, দেখো ক বিভাগে এটাকে বলবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা থাকবে? 10টা থাকবে। কয়টা? 10টা থাকবে এবং 10টাই লিখতে হবে না, 10টি উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে 10। আমি সেটাও লিখে দেব। হ্যাঁ, 10টা থাকবে। প্রতিটি প্রশ্নে প্রশ্নের মান 1, অর্থাৎ 1 গুণিত 10 বা 10 নাম্বার। বোঝা গেল? তাহলে প্রতিটা প্রশ্নের নাম্বার থাকবে 10টায় 10 মার্ক। এখানে তুমি মিস করার কোনো সুযোগ নাই। ক্লাসে থাকলে তোমার যেমন একটা প্রশ্ন আসলো যে ফিজিওলজি কি, সাপোজ ফিজিওলজিটা কি, আমি কিন্তু আলোচনা করছিলাম ফিজিওলজি তোমার একটা স্বাস্থ্যগত ব্যাপার, জানো। আমি বলছিলাম খেলাধুলার আমরা ব্যায়াম করব, ব্যায়াম করার পরে আবার দেখবা আমাদের মেসেজ করার প্রয়োজন হয়। দেহগুলো চেপে থাকতে পারে, হ্যাঁ, দেহগুলো অনেক সময় চাপা থাকতে পারে। আমাদের বিভিন্ন থেরাপিস্ট সেন্টার খোলা আছে, জানো। এই থেরাপিস্ট সেন্টারগুলোতে বডিটা মাসাজ করা হয় মূলত। এখানে কি করা হয়, বডিটা একটু ওপেন করে দেওয়া হয়, টাইট ফিট থাকে অনেক সময় লোকে। হ্যাঁ, অর্থাৎ স্বাস্থ্যগত যে মানে এটা কিন্তু কোনো মেডিসিন না, অনেক সময় মেডিসিনের ব্যাপারও থাকে কিন্তু মেডিসিন রিলেটেড না। এটা হচ্ছে মূলত ফিজিক্যালি ফিটনেস করা। তোমার অনেক সময় আমরা দেখি যে মাথা ব্যথা করলে ওষুধ না খেয়ে বলি আমার একটু মাথাটা টিপে দে, তো অনেক সময় বলি না, পুরুষরা সাধারণত স্ত্রীদের বেশি বলে। আচ্ছা, তো এটা হচ্ছে মেন্টাল, যদিও ওষুধের কাজ, তারপরেও কি হয় একটু গা হাত পা চুলকে দিলে তৃপ্তি পায়, এরকম ব্যাপার স্যাপার আছে না কিছু। তো এই বিষয়টা হচ্ছে ফিজিওলজিটা ঠিক এরকম। আমাদের এই বিষয়টা হচ্ছে শারীরিক কিছু মানে সংকুচিত ভাব থাকে, যে অনেক হাঁটছি একটু রেস্ট নিই, এই অনেক দৌড়াইছি একটু রেস্ট নিই। রেস্ট নিতে নিতে দেখা যায় যে আমাদের কিছু ওই সময়ের ভিতরেও কিছু দৈহিক থাকে, যে 1 গ্লাস ঠান্ডা পানি খাই তাহলে শরীরটা সতেজ থাকবে, সতেজ থাকবে আর কি। তারপরে একটু হচ্ছে বাতাসের নিচে বসি, ঘামটা তো এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। তো ফিজিওলজির ব্যাপারটা এরকম। তো এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। হ্যাঁ, প্রশ্ন থাকবে 10টা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, সবসময় সামনের দিকে থাকবে প্রশ্নের মার্ক, মানে মান, আর এই পাশে থাকে কয়টা প্রশ্নের জবাব দিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তোমরা অনেক ছাত্ররাই, আমি নিজেই ভুল করছি, তোমাদের কি বলবো, আমার মনে হয় কোন একটা পরীক্ষায় আমি সব মেরে দিয়ে আসলাম। এখানকার পরীক্ষায় সব প্রশ্ন দিয়ে আসছি, মনেই নেই। হ্যাঁ, তো ওই এটা হচ্ছে তোমার থিঙ্কিং এ রাখতে হবে যে আমার কয়টা প্রশ্ন দিতে হবে। তাহলে প্রতিটি প্রশ্নের মান থাকছে 1, দিতে হবে 10টা 10 মার্ক। ঠিক আছে, তার মানে তোমাকে একটা প্রশ্ন ছাড়া যাচ্ছে না, ক বিভাগে একটা প্রশ্ন ছাড়া যাচ্ছে না। ঠিক আছে, এই সাবজেক্টটাই, এই সাবজেক্টটার ক্ষেত্রে এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্যাটাগরি আছে। তো দেখে এবার কি হয়, একই ক্যাটাগরি তো হয়, সেন্স তো পাই কম। কিন্তু এখানে যে একটু ঝামেলা আছে, পানি পড়লে আবার মার্কারে লেখে না, একটু পাতলা সাতলা দিতে হবে। আচ্ছা, এবার আসো গ বিভাগ, মানে খ বিভাগ। এই বিষয়টার জন্য হ্যাঁ মাথায় রাখতে হবে। আচ্ছা, এই বিষয়টাই খ বিভাগে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2, মান থাকবে 2। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ, মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্নের
উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা সেক্ষেত্রে তাহলে 2 গুণিত 10, হ্যাঁ, তাহলে এখানে কত মার্ক? 20 মার্ক। আচ্ছা এখানেও একটা শর্ত, এখানেও 10টি প্রশ্নের 10টি উত্তর দিতে হবে। 10টি প্রশ্নে কোনো অতিরিক্ত থাকবে না, 10টি প্রশ্নের 10টিরই উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা, যেমন একটা প্রশ্ন যে ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে? ক্রীড়া প্রশিক্ষণ তাহলে খেলাধুলা সংক্রান্ত বা স্বাস্থ্যগত যে ফিটনেস ব্যাপার নিয়ে এটা যে মানে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় যে পদ্ধতির মাধ্যমে, তাকে আমরা সহজ সরল ভাবে, আমি আজকে উত্তরে কম যাব, আজকে ডিটেইলস আলোচনা করব একটু প্রশ্ন বিষয়ে, উত্তর তোমাদের যেন সহজ হয়, প্রশ্নের মার্ক বন্টন। যেমন ক্রীড়া মনোবিজ্ঞান কাকে বলে? আমাদের কিন্তু এই বিষয়টার সাথে রিলেটেড প্রশ্ন চিন্তা করতে হবে, আমি আগেই বলেছি। যেমন ধরো এখানে ফিজিওলজি এবং সাইকোলজি ব্যাপারটা আছে, দেখো সাবজেক্টের নামে, তাই না? ফিজিওলজি এবং দৈহিক কাঠামো, আর সাইকোলজি হচ্ছে মনস্তাত্ত্বিক কাঠামো। তোমার হচ্ছে আমি কয়েকটা উদাহরণ দিয়েছিলাম যে তোমার দৈহিক কাঠামোই কিন্তু আসল না, আবার মনস্তাত্ত্বিক বিষয়টাও আসল না, ঠিক আছে? একটা আরেকটা পরিপূরক। তোমার শরীর সব ঠিকই আছে, তুমি সুস্থ মানুষ, তোমার জ্বর আসছে, তাহলে কি হবে? তুমি কি ফিট, সুস্থ ফিট, মানসিকভাবে ফিট না থাকলেও হবে না। তাহলে খেলার ব্যাপারটা হচ্ছে এই, আর তোমার যখন এই দৈহিকভাবে ফিট, মানসিকভাবে ফিট, তখন তুমি নিজেকে অ্যাপ্লাই করতে পারবা, তখন যে কোনো জায়গায় তুমি তোমার এক্সপিরিয়েন্সটা সাবমিট করতে পারবা, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। আচ্ছা তাহলে এখানে কি হবে? প্রতিটি প্রশ্নের মান থাকবে 2, মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 × 2, তাহলে 20 মার্ক, তাহলে 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এখানে মান থাকবে 20, তাহলে আগে ছিল 10, এই গেল 20, মোট পরীক্ষা হবে কত মার্কের? 60 মার্কের, খেয়াল রাখতে হবে। তাহলে এই গেল আমার। আচ্ছা এখানে আর একটা বিষয় আছে, তোমার প্রশ্নের ধরনটা কি? প্রশ্নের ধরন এমনি না মনে রাখবা, যদি আমরা মনে করো 10 মার্কের যদি কোনো প্রশ্ন হয়, 10-এর যদি কোনো প্রশ্ন হয়, তো 1 মার্কের জন্য নিয়ম হচ্ছে 2 লাইন লেখা। 1 মার্ক পেতে হলে বাংলায় 2 লাইন লিখতে হয়, কমপক্ষে লিখতে হবে আর কি, হ্যাঁ। তো কিছু কিছু প্রশ্ন আছে 1 মার্কের জন্য একটা কথাও হতে পারে, পারে না? নাম, সাল, প্রকারভেদ, হ্যাঁ, এর কিছু ব্যাপার শোনো। নাম, সাল, প্রকারভেদ, তারপরে তোমার হচ্ছে কবে, কখন, কোথায়, এরকম কিছু জিনিস থাকলে সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ পূর্ণরূপ, হ্যাঁ আমি ওইটাই বলতেছি। তাহলে এই স্পেসিফিক ব্যাপার ছাড়া 1 মার্কের জন্য 2 লাইন লাগবেই, কিন্তু স্পেসিফিক বিষয় ছাড়া 1 মার্ক পাইতে হলে কিন্তু 2 লাইন লেখার নিয়ম। তারপরে আবার 2 মার্ক যদি পেতে চাও, হ্যাঁ, তাহলে 2 মার্ক পেতে হলে তোমার কমপক্ষে 4 লাইন লিখতে হবে, কমপক্ষে 4 লাইন লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে। আচ্ছা এইখানে 2 মার্কের ব্যাপারে কমপক্ষে তুমি একেবারেই যদি কিছু না পারো, সেক্ষেত্রে যেমন যদি বলে কৌশল কাকে বলে, এটা সংজ্ঞা, কিন্তু কৌশল কাকে বলে এটা এই প্রশ্নগুলো খেয়াল করবা, গত বছরের প্রশ্ন এখানে আসছে, আবার তোমাদের সাজেশনও দেওয়া আছে। কৌশল কাকে বলে? এটা কৌশল কি? পদ্ধতি, হ্যাঁ। তোমার কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ করার সহজ সরল বা স্বাভাবিকভাবে আমি সমাপ্ত করতে পারবো, এর কতগুলো পূর্ব প্রস্তুতিকেই আমরা কৌশল বলবো। মানে কাজে এখনো অংশগ্রহণ করনি, হ্যাঁ, কাজে এখনো অংশগ্রহণ করনি, কিন্তু আমার কিছু সহজ সরল টেকনিক অবলম্বন করতেছি, হ্যাঁ। যেমন আমি এখানে এক ভ্যান ইট আছে, আমি হাতে করে নিয়ে সরাচ্ছি, কিন্তু ওইটা যদি একটা ঠেলা, আবার ছোট একটা ঠেলা গাড়ি বা একটা ঝুড়িতে করে, যেখানে আমি হাতে করে 2টো নিতে পারবো, সেখানে ওখানে 10-12টা নিতে পারবো। তাহলে একটা কৌশল, হাতে করে নিলে এখানে আমার প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে, ওটাতে 10 মিনিটে ছাপ। তাহলে এই যে একটা যে কোনো একটা কৌশল বা পদ্ধতি হচ্ছে এরকম ব্যাপার, হ্যাঁ। তো
তো সেক্ষেত্রে তুমি 4টা লাইন লাগবে, এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন। তোমাকে এই যে 20 নম্বর প্রশ্নটা আসছে, ফিজিক্যাল ফিটনেস বলতে কি বুঝো? ফিজিক্যাল ফিটনেস, শারীরিক ফিটনেস কাকে বলবো? যখন দৈহিকভাবে এবং মানসিকভাবে তুমি ফিট। বইতে আরো ভালো করে দেখে নিবা, দেখবা যে দৈহিক, মানসিক এবং স্বাস্থ্যগতভাবে উভয় সাইড তুমি ফিট, সেই ক্ষেত্রে তোমাকে ফিজিক্যাল ফিটনেস বলবো। তুমি একদিকে ফিট, আমি স্বাস্থ্যগত খুব ভালো, দেখতে শুনতে দেখা যাচ্ছে একটা লোক দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু শুনবা যে ক্যান্সারের রোগী, তাহলে কিন্তু সে ফিট না। ঠিক আছে? তার মানে ফিট কাকে বলবো? তুমি সব দিক থেকে মানে হ্যাঁ, সব দিক থেকে তোমাকে ফিটনেসটা ঠিক রাখতে হবে। যেমন মোটিভেশন কি? ইংরেজিতে মোটিভেশন মানে মানে প্রেরণা, চালনা। হ্যাঁ, তোমার একটা কাজের প্রতি অনুপ্রেরণা যোগানো। মোটিভেশন হচ্ছে কোনো জিনিসের প্রতি একটা অনীহা প্রকাশ করে আসো, তো মোটিভেশন উন্মাদনা সৃষ্টি করা। যে কাজটা আসলে সহজ, আমরা অনেকে আছে ভয় পায়, এই ফেয়ারলেসটাকে দূরীভূত করার পদ্ধতিটাকেই বলা হয় মোটিভেশন। মোটিভেশন হচ্ছে উন্মাদনা সৃষ্টি করা, চালিকা শক্তি, প্রেরণা, মূলত প্রেরণা, উন্মাদনা, মনের ভিতরে চেতনা সৃষ্টি করা। দেখবা প্রেরণা চক্র আছে 4টা চক্র, প্রথমে অভাববোধ হবে, পরে তাড়না হবে, তারপরে উদ্বুদ্ধ হবে, তারপরে পরিসমাপ্তি হবে। হ্যাঁ, পরিসমাপ্তি হবে। 4টা ইয়ে আছে, এটাকে প্রেরণা চক্র বলা হয়, বা মোটিভেশন চক্র বা সার্কেল যাই বলো। হ্যাঁ, বৃত্তাকারে ঘুরে এর অভাববোধটা হবে। হ্যাঁ, তারপরে তাড়না শক্তি আসবে। অভাববোধ হলে তো অভাববোধ রয়েছে, কিন্তু তুমি ভয়ে কাজ করতে পারতেছো না, বা কাজ করতে করতে একটা অনীহা আসছে, সেক্ষেত্রে তোমার ভিতরে চেতনার সৃষ্টি, উদ্বুদ্ধ করণী আছে প্রেরণা। তারপরে যেমন তোমার আসতে পারে সুপার কম্পেনসেশন কাকে বলে? তোমার এটা আমরা পড়িয়েছিলাম, মানে তোমার সবসময় ইয়ের ভিতরে সাজেশনের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। তারপরে আছে প্রশিক্ষণ চাপ, এগুলো ক্লাসে থাকুনি তোমরা। প্রশিক্ষণ চাপ কি তুমি একটা ক্লাসে পেয়েছিলে। তারপরে নমনীয়তা কি? নমনীয়তা কি বলতে পারো? সহনশীলতা এক জিনিস, আর নমনীয়তা কিন্তু আর এক জিনিস। নমনীয়তা এক জিনিস, আর সহনশীলতা আর এক জিনিস। জানো এটা কি? নমনীয়তা কি? নমনীয়তা তুমি একবারেই সহজ সরল। হ্যাঁ, আর সহনশীলতা আছে একটা জিনিস তুমি সহ্য করতে পারো, একটা জিনিস সহনশীলতার সাথে তুমি নিয়ে আসতে, কিন্তু সব সহনশীলতা নাও হতে পারে। আর নমনীয়তা যে সে সব জায়গায় নমনীয়। ঠিক আছে, একটু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজে তোমাকে আমি চাপ দিলাম, প্রেসার দিলাম, তুমি সহনশীলতার সাথে সেটা গ্রহণ করলে, সুন্দরভাবে শিখলে, সুন্দরভাবে নিলে। একই সাথে মেলাগুলো যখন দিলাম চাপ, তখন তুমি সহনশীলতার সাথে থাকলে না। আর নমনীয় যে ব্যক্তি, সে ওই জায়গাতেও ইয়ে করতে পারবে, ম্যানেজমেন্টটা করতে পারবে। আরো ভালো করে দেখে নেবো, আমি এইসব বিষয়ে আলোচনা করছি, ডিটেইলস আলোচনা করছি। হ্যাঁ, তারপরে মাত্রাতিরিক্ত চাপ, এটা আমি বলছি যে চাপ তুমি নিতে পারো, যেখানে আমি ছাত্রদের উদাহরণ দিয়েছি যে একটা ক্লাসে 10 জন ছাত্র আছে, আমি 5টা প্রশ্ন পড়ালাম, সেই প্রশ্নের উত্তর তোমার দিতে পারলো 4 জন, আর 6 জনই পারলো না। তাহলে আমি কি বলবো? এটাকে বলবো যে আমার কোনো উন্নয়ন হয়নি। তারপরে আবার চাপটা কখন হবে সেটা দেখো। আজকে আমি 10টা প্রশ্ন দিছিলাম 10 জন ছাত্ররে, তার মধ্যে ধরো 4 জন ছাত্র 10টা প্রশ্নের উত্তর দিতে পারছে, বাকি আছে কয়জন? 6 জন পড়া পারেনি। আমি আবার কি করলাম? আজকে আবার 10টা দিয়ে দিলাম নতুন পড়া। তাহলে আজকে পারছিল না 6 জন, এখন ওর ওই আগের ওই 10টা প্রশ্নই মেকআপ হয় নাই, আবার আজকে 10টা দিয়ে দিলাম। কয়টা হলো? ওই 6 জনের জন্য কিন্তু 20টা। এই যে 10টাই সে পারে নাই, আবার 20টা কিভাবে পারবে? এটা হবে তার জন্য কি? মাত্রাতিরিক্ত চাপ। আমি বুঝাইতে পারছি কথাটা? তোমাকে বুঝতে হবে যে আমার হচ্ছে আজকে আমি 10 জন ছাত্রের 10টা প্রশ্ন ধরার কথা ছিল, পড়া দেওয়া ছিল, তার মধ্যে মানে 4 জন পারছে, তাও একজন কোন রকম টেনে টুনে, 3 জন ক্লিয়ার পারছে, আরেকজন টেনে টুনে হাফ পারছে, হাফ পারে নাই। গজা মিল দিয়ে আমি ধরে নিলাম যে 4 জনই হলো। তাহলে আমার হিসাব কি? হিসাব দেখতে হবে আমার গড়ে আমার বেশিরভাগ পারার মধ্যে আছে কিনা। তা আমি দেখতেছি না পারার মধ্যেই বেশি। এর মধ্যে আমার প্রশিক্ষক যে আছে, সে কি করলো? আবার 10টা প্রশ্ন দিয়ে দিল, সে চিন্তা করলো না। তাহলে যেই 6-7 জন পারে নাই, তাহলে তাদের কাছে কি হয়ে যাবে? এটা
আজকের 10টা ছিল, আবার নতুন 10টা দেওয়া হলো, তার জন্য কি হবে? মাত্রাতিরিক্ত চাপ। ঠিক ট্রেনিং এর ব্যাপারেও এরকম কিছু বিন্যস্তকরণ পর্যায়ে আছে, যেগুলো মাত্রাতিরিক্ত চাপ আছে। শর্ট প্রশ্নের ভিতরে সহনশীলতা আছে, ডোপিং কি, বিকাশ কি, টিস্যু বলতে কি বোঝায়, ওয়ার্ম আপ কি, ফিজিওলজি কি, কুল ডাউন কি, আমি ডাক কি, ডাক মানে 0 রানে আউট হওয়া, এগুলো দেখবেন ওখানে আছে। আর বড় প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝায়? মনোযোগ কাকে বলে? মন দিয়ে দেখে না, মনোযোগের সঙ্গে মন দিয়ে দেখা হচ্ছে অনেক জিনিস। তোমার এখানে আমি ক্লাস নিচ্ছি, তুমিও ক্লাসে আছো, ও ক্লাসে আছে, আরো 10 জন ক্লাসে আছে, 4 জন, 2 জন কথা বলছে একজন আরেকজনের সাথে ক্লাসের মধ্যেই ধরো, আর 2 জন কি করছে, অন্যদিকে একটা চিন্তা করছে আর স্যারের দিকে তাকিয়ে আছে, আর একজন ওই বাইরে জানালা দিয়ে আরেকটা দিকে তাকিয়ে আছে, আর 2 জন অ্যাটেনশন আছে। অ্যাটেনশন মানে কি? মনোযোগ। সে স্যারের কথাবার্তা ফলো করতেছে, দেখতেছে, এইটাকে বলবো মনোযোগ। মনোযোগ হচ্ছে অনেকগুলো, মনোযোগ কাকে বলে আদর্শ সংজ্ঞা হলো অনেকগুলো জিনিস তোমার সামনে থাকবে, তার মধ্যে একটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া আছে মনোযোগ। তোমার কিন্তু একই সাথে একাধিক জ্ঞান আমাদের ব্রেনে সুষ্ঠুভাবে নিতে পারে না। তোমার একটা জিনিস যখনই তুমি অ্যাটেনশনটা দৃঢ়ভাবে দিবা, সেইটাকে কিন্তু মনোযোগের সাথে নিতে পারবা, একসাথে অনেকগুলো জ্ঞান নিতে পারবা না। এই যে তারপরে তোমার নেতা কাকে বলে, প্রশ্ন সব দেওয়া হয়েছে। নেতা কাকে বলে? ক্রীড়া ক্ষেত্রে নেতার বৈশিষ্ট্য। নেতা বলতে কি? ক্যাপ্টেন, বুঝতে পারছো? নেতা বলতে ক্যাপ্টেন মানে দলীয় নেতা বলা হয়। নেতা হচ্ছে তাকেই বানানো হয় যে অভিজ্ঞ একটু বেশি থাকে, যে একটু স্বাভাবিকভাবে, এটা তো আমরা বুঝি যে অভিজ্ঞ একটু বেশি, যে আমাদের খেলার মধ্যে ও একটু ভালো পারে বিধায়, বা নেতৃত্ব তার সব দিকে ফিটনেস আছে বিধায় তাকে নেতৃত্ব। তাহলে নেতাকা যে একটু অভিজ্ঞ বেশি থাকে, যে চাতুর্যতা বেশি থাকে, জ্ঞান বুদ্ধি বিবেক, এবং যে ইভেন্টসটাই খেলা হবে বা ওই দিকটাই তার ফিটনেসটা বেশি বিধায় তাকে আমরা নেতা নির্বাচিত করি, আর তিনিই আমাদের নেতা। তারপর যেমন নেতার বৈশিষ্ট্য আলোচনা করো। নেতা অভিজ্ঞ হবে, দক্ষ হবে, চিন্তাশীল হবে, দ্রুত সিদ্ধান্তের অধিকারী হবে। আমি বললে তো অনেক বলা যায় সিদ্ধান্ত, তোমরা এখন এগুলো আইডেন্টিফাই করা শিখবা। আমি কিন্তু এগুলো ডিটেইলস আলোচনা করছি ক্লাসে, তোমরা ক্লাসে পাওনি, তাই ও 2-1টা ক্লাস পেয়েছে, ক্লাসের মধ্যে সুন্দর কথাগুলো শুনছে। আমি কিন্তু এক একটা প্রশ্ন সুন্দর করে আলোচনা করেছি। যেমন মানব জীবনে শারীরিক শিক্ষার গুরুত্ব কি? মানব জীবনে, এটা কিন্তু খেলোয়াড় জীবনে না। মানব জীবনে বলতে আমরা এই যে, হ্যাঁ, মানব জীবনে বলতে কি, শোনো, হ্যাঁ, আমার একটা তোমার মানব জীবনকে 5টা ভাগে ভাগ করা হয়, দেখবা শিশুকাল, আমি ওইটা দিয়ে দিছি। হ্যাঁ, ওই 5টা ভাগটা প্রত্যেকটা জীবনে আমি সুস্থতা থাকাই হচ্ছে মানব জীবনের প্রভাব। ঠিক আছে? মানব জীবন বলতে পুরোটা জীবন। তুমি শুধু শুধু ওই ইয়াং কালে ভালো খেললে আর ওই সময়ই সুস্থ থাকলে তা হবে না, আবার বৃদ্ধকালে যে তুমি একটু সুস্থ থাকলে তা হবে না। তোমার পুরোটা মানব জীবন, মানব জীবন বলতে কি, মানব আমার এই জীবনটা পুরোটা সময় যেন আমি সুস্থ সবল ভাবে থাকতে পারি। হ্যাঁ, মানব জীবন। এখন তোমার মানব জীবনের গুরুত্ব কি? তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডিউস মানে সূচনার ভিতরে, ভূমিকার ভিতরে দিয়ে দিবা যে মানব জীবনটা কি। মানব জীবন হচ্ছে শিশুকাল থেকে একটা মানুষের মৃত্যুর পূর্ব পর্যন্তকে মূলত স্বাভাবিকভাবে আমরা মানব জীবন বলে থাকি। এই মানব জীবন হচ্ছে একটা মানুষের জন্য বেশ কতগুলো ধারাবাহিক পর্যায়ে বিভক্ত হয়ে থাকে। মানব জীবনকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়, এটা সূচনার মধ্যে দিবা। দেওয়ার পরে নিচে মানব জীবনে শারীরিক শিক্ষার গুরুত্বটা কয়েকটা, মানে এটা যেহেতু গ বিভাগ, এটা হচ্ছে তোমার 6 মার্ক প্রত্যেকটা। তাহলে একটু বড় করে কয়েকটা শিরোনাম দেবা, যে মানব জীবনে শারীরিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বর্ণনা করা হলো, নিচে বর্ণনা করা হলো। দিয়ে প্রথমেই দিলে সুস্থতা, তারপরে দিলে মানব শারীরিক শিক্ষার বিষয়ে সচেতনতা, তারপরে সামাজিক প্রভাব, উন্নয়ন, তারপর আসে মানসিক শান্তি। মানে বেশ কটা প্রশ্ন, মানে 7-8টা 8-10টা শিরোনাম তৈরি করতে তো পারবা। কিন্তু তোমার বয়স হয়ে গেছে, বললাম না, তোমাদের তো এখন বানান করে বলার সুযোগ নাই। হ্যাঁ, তোমরা আছে MA পাস করছো, কেউ অনার্স পাস করছো, ডিগ্রি পাস করছো, এমনিতে তো আর পাস করো নাই, তাই না? এই বিষয়গুলো হচ্ছে প্রশ্ন দেখলে, এই প্রশ্ন কিন্তু সব আমি আলোচনা করেছি। যেহেতু পূর্ববর্তী বছরের, আমার তো নতুন বছরের সাজেশন দেওয়া হয়েছে, এবং
তোমরা আমার ক্লাসে থাকলে আরো ভালো হতো, ওই যে বললাম না, যারা ক্লাসে মোটামুটি ছিল তারা আশা করি ভালো পারবে। তোমাদের হ্যাঁ, তোমার সেকেন্ড সেমিস্টারে একটা ক্লাস মিস করবা না, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমার খ বিভাগ, ঠিক আছে? খ বিভাগে তাহলে কি ক্যাটাগরিতে অ্যান্সার দিবা? তোমার 4 লাইন লিখতে বলছি বিধায় 4 লাইনই লিখবা তা না, বেশি লিখবা, চেষ্টা করবা একটু বেশি, ঠিক আছে? তোমার হচ্ছে বাংলায় সাধারণত পেজ ভর্তি করতে পারলে নাম্বার বেশি পাওয়া যায়, এটা তো সূত্র মাথায় রাখবা। তবে যাহা সত্য নয় তা লেখো না, নিয়মতান্ত্রিক কথাবার্তা লেখে নাম্বার নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ অবশ্যই, আর আমি তো তোমাদের সেই কথাই শেখাই। আর একটা কথা, তোমরা কিন্তু শিক্ষক হবা অনেকেই, বারবার যেটা আমার বলার কথা সেটা হলো, তোমরা যারা শিক্ষক হবা তোমাদের কিন্তু জেনে শিক্ষক হইতে হবে, না জেনে শিক্ষক হয় না। তোমাদেরকে আমি যা বলছি, তোমরা একটা শিক্ষক হলে কিছুই পেলে না, তো আমার দুর্নাম হয়ে যাবে। তোমরা ওই একটা প্রতিষ্ঠানে কিন্তু তুমি অল ইন অল, ফিজিক্যাল বা শারীরিক শিক্ষক হিসেবে, ফিজিক্যাল টিচার হিসেবে বা ফিজিক্যাল এডুকেশন ট্রেনার হিসেবে তুমি কিন্তু একটা প্রতিষ্ঠানের অল ইন অল হবা। তখন তুমি যদি যে এই স্ট্রাকচার না বজায় রাখতে পারো, একটা কথা বললে তুমি যদি সেই বিষয়ে স্কিল না থাকে, তাহলে কিন্তু দুর্নাম হবে যে তুমি কোন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিছো, ওখানে কি পড়াইছে, স্যারে কিছু শেখাই নেই, মেলা কথা মানুষ চিন্তা করবে। এই বিষয়গুলো আগেই মাথায় রাখবো। আচ্ছা, এবার আমরা গ বিভাগে আসি। হ্যাঁ, এবার আসবে গ বিভাগ। এই সাবজেক্টের এই বিষয় নিয়ে আলোচনা করতেছে আজকে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো একটু আলোচনা করে যাচ্ছে আর কি। তো গ বিভাগে তোমার নাম্বার কত থাকবে বলো তো? 30। কিভাবে বুঝলাম 30? না না, কিভাবে বুঝলাম? আগে গেলাম, আমি বলছিলাম এই সাবজেক্টে 60 মার্কের পরীক্ষা হবে, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। অতি সংক্ষিপ্তে 10 গেছে, আর সংক্ষিপ্তে গেছে হ্যাঁ 20 গেছে, আর এখানে তাহলে 10 10 20, ওখানে 30, আর এখানে তাহলে 30। দেখো এখানে তোমার প্রত্যেকটা প্রশ্নের এখানে তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। বলতেছি সব, আমি সব বলে দেবো, প্রশ্নের উত্তর দিতে হবে, তোমার টেনশনের কোনো কারণ নেই, সব বলে দিতে হবে। হ্যাঁ, প্রশ্ন থাকবে 6টা, প্রশ্ন থাকবে মূলত 6টা, একটা প্রশ্ন তোমার বেশি থাকবে 6টা, ঠিক আছে? 6টা, তাহলে প্রতিটি প্রশ্নের মান থাকবে কত? তাহলে এই যে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 6, অর্থাৎ 5 6 30। এখানে একটা কথা আছে, এই সাবজেক্টটার পরীক্ষা হবে মাত্র এই 60 মার্ক পরীক্ষা দিবা, তাও 3 ঘন্টা, অনেক সময় পাবা, এর মধ্যে পারবা না। তোমার এখানে যদি বলে সুস্থ দেহে সুন্দর মন, উক্তিটি কার? এই উক্তিটা অ্যারিস্টটলের। হ্যাঁ, সুস্থ দেহে সুন্দর মন, এই কথাটা এই অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। হ্যাঁ, তো এই সুস্থ দেহে সুন্দর মন মানে কি? দেহ আমার সুস্থ, তাহলে মনটাও আমার হ্যাঁ সুস্থ থাকতে হবে। মন বলতে আমাদের আসলে একটা অচেতন জড়তাকে বোঝায়, যা আমাদের চিন্তার একটা ফলশ্রুতির রেজাল্ট। মন বলতে আমাদের চিন্তার একটা ফলাফল। আসলে মন বলতে কিছু নেই, মন হচ্ছে আমাদের মেধারী চিন্তার একটা ফলাফল, যা আমরা চিন্তা করে বহিঃপ্রকাশ করি। মনও রিফ্রেশ থাকে। তাহলে এই উক্তিটা অ্যারিস্টটলের উক্তিটা, তাহলে এই কথাটা তারা কি বোঝা যায়? 6 নাম্বার, ঠিক আছে? অনেক কিছু ব্যাখ্যা করতে পারবে। সুন্দর দেহ, সুস্থ দেহ থাকলে কি হবে, সেই বিষয়গুলো আমি এটা নিয়ে ক্লাসে ডিটেইলস আলোচনা করেছিলাম। তাহলে তোমার এখানে প্রশ্ন থাকবে তোমার 5টা, হ্যাঁ প্রশ্ন টোটাল থাকবে 6টা, উত্তর দিতে হবে 5টা, নাম্বার থাকবে 6 করে, 5 6 30। তোমার দেখো 60 মার্কের ভিতরে কেউ যদি তোমরা 40 পেয়ে যাও, তাহলে মোটামুটি এ প্লাস নাম্বার থেকে যাবে। এ প্লাস নাম্বারটা কিভাবে থাকবে? যদি তুমি এখানে 40 নাম্বার কালেক্ট করতে পারো, আমাদের এখান থেকে আশা করি ভালো নাম্বার তোমাদের দেওয়া হবে।
তবে তোমরা আমার কথাগুলো অ্যাপ্লাই করে আসাই হবে তোমাদের কাজ, ঠিক আছে? যেমন আরেকটা জিনিস, রক্তচাপ কি? আমরা যে বলি না, রক্তচাপে কিন্তু বিরাট একটা জিনিস। আমাদের প্রেশারের মূল সমস্যা আছে রক্তচাপ। রক্তচাপ প্রেশার যদি একেবারেই কমে যায় তাহলে প্রেশার লো, আর যদি রক্তের চাপ অনেক বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রেশার হাই। তো প্রেশারের ব্যাপারটা তাহলে কিভাবে লিখবা? সূচনার মধ্যে দিবা আমাদের এই রক্তের চাপের উপরে একজন মানুষের সুস্থতা নির্ভর করে, তাই না? একজন মানুষের সুস্থতা নির্ভর করে। প্রতিনিয়ত দেখবা আমরা প্রেশারের কারণে কিন্তু ঘাড়ে ব্যথা হয়, ঘাড় কষে আছে তোমার আছে হাই, হ্যাঁ। তারপরে এই প্রেশারের কারণে অনেক কিছু হয়, হার্ট স্ট্রোক যাই বলো, মূলত এই রক্তচাপের উপরে। তারপর অনেক সময় তুমি এইভাবে বাঁকা হয়ে বসে থাকো, তোমার এই পাটা নড়াইতে পারবে না, কারণ রক্ত চলাচলে যখন, যে আমরা বলি পায়ে ঝেঁঝি লেগে গেছে, অনেকে গ্রামের ভাষায় বলি, বা অনেকে কি বলে এটাকে, যখন পা ফেললেও তুমি টের পাবা না, কি হয়? হ্যাঁ, ওইটাই। তো আমাদের রক্ত ওই দিকটা চলাচলটা না হলে কি হবে, ওই পাশে তো রক্ত চলাচলটা আনাগোনা হয় নাই, রক্তটা এখানে আমার শিরাটা টাইট অবস্থায় ছিল। তুমি এইভাবে টাইট অবস্থায় কোথাও এইভাবে রেখে দাও 20 মিনিট টাইট করে, এই পাশ দেখবা যে চিমটি দিলেও ব্যথা পাচ্ছ না, কারণ ওই পাশে রক্তটা আমার বাধাপ্রাপ্ত হয়েছে এবং রক্তটা ঠিক মতো হিমোগ্লোবিন কাজ করে নাই, না করাতে আমার কি হচ্ছে, এখানে এইটুক বাদ হয়ে গেছে, শরীর থেকে আলাদা হয়ে গেছে। তো এই ব্যাপারটা হচ্ছে প্রশ্নের সাথে আমি আলোচনা করেছি, সব বইয়ের সব আলোচনা শেষ। তাহলে এই সাবজেক্টে তোমার এখন মাথায় চিন্তা রাখতে হবে কি বলতো, আলোচনাটায় আসলাম কেন, যে আমার ক খ বিভাগে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন মিস না যায়, ঠিক আছে? যেন মিস না যায়। মনে রাখবা এই 6 নাম্বারের প্রশ্নে তোমাদের কোনো সারে 4-এর বেশি দিবে না, 4-এর বেশি দেবে না। তাহলে ধরো তুমি সর্বোচ্চই ভালো লিখলে, 5টা প্রশ্নই লিখলে, হাইয়েস্ট ভালো 4-5-এ 20, তাহলে তোমার 40 টার্গেট যদি রাখি, যে আমার হাইয়েস্ট ভালো লিখলাম, সেখানে আমি পেলাম কত, 20, 30-এর মধ্যে 20। আবার 20 মার্কের আর একটা পরীক্ষা, মানে প্রশ্ন খ, সেখানে তুমি যদি হাইয়েস্ট ভালো লেখো, 2-2 প্রকার ভেদ ছাড়া 2-2 পাবা না, এটাই নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার দেবে না, ওই টিচাররা এটার উপরে ডিপেন্ডেন্ট। 2 করে পাবা কখন শুনবা, একেবারে প্রকার ভেদমূলক, একেবারে সংজ্ঞামূলক সুন্দর করে লেখছো, মানে আর ব্যাটে বলে মিলে গেছে, সেক্ষেত্রে 2-2 দিতে পারে। তো সেরকম লেখা লিখতে হবে, হ্যান্ড রাইটিং সুন্দর লিখতে হবে। আচ্ছা, তো তাহলে ধরো ওই 20-এর মধ্যে তুমি নাই 10ই পেলে, তাহলে এখানে পেলে 20 হাইয়েস্ট ধরছি, কিন্তু এখানে পেলে 20 আর 10 30, আর সংক্ষেপে তুমি একেবারে অতি সংক্ষেপে 10-এ 10 পাইতে হবে, তাহলে তুমি 40। তাহলে তোমার মেন্টাল প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে, যে আমাকে এক্সামিনেশন অবশ্যই, আমার তো পরীক্ষায় যেগুলো দিয়েছিলাম আমার জানা মতে স্যারেরা একটাও কাটার কথা না, আমি যা পরীক্ষা দিছি, মানে এমন ভাবে লেখা লেখছে A+ হবেই, কোনো মাপ নেই। আমি তো পরীক্ষা দিছি, হ্যাঁ। তো তারপরেও তাই মিস হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। হ্যাঁ, আমি যে পরীক্ষা দিছি আমি জানি, পুরো কেন্দ্র সব আমার তা দেখে লেখছে বেশিরভাগই, ঠিক আছে? আমি তো নিজে জানি, আমি থিওরিতে আসো, প্র্যাকটিক্যালে আসো, তার থেকে আসো, তুমি যেটাই দিবে আমার একটা প্রশ্ন এই বইয়েতে বাতাইতে পারবো না, আশা করি। এই বই আমার মাথার মধ্যে আছে, টোটাল এরকম বই বা সাজেশন আমি তৈরি করে ফেলতে পারবো। তাহলে আচ্ছা, তো এইটা পেরেও কিন্তু A+ পাওয়া খুব কঠিন ব্যাপার, ডিগ্রি লেভেল তাছাড়াও। তো তোমাদের আমি সেইটাই প্রস্তুতি, যে তোমার প্রস্তুতিটা তোমার মধ্যে এমন ভাবে ফিটনেস করে নিয়ে যাও, এখানে যেন তোমার আরো বেশি করে, এই 6 নাম্বারের মধ্যে যেন 5 পাও। আমার প্রশ্ন মনে হয় 5 করে দিছে, আমি যা লিখছি সেরকম শিরোনাম দিছি সব, বুঝছো? যেগুলো দেওয়ার উপযোগী ঠিক সেইভাবেই দিয়েছি। পুরো ইয়ার ভিতরে সর্বোচ্চ CGPA পাইছে দেশের ভিতরে, তার মানে A+ তো বিশাল ব্যাপার না? তো সেই বিষয়টাই তোমার এখানে মাথায় রেখে দিতে হবে, যে সাবজেক্টে আমি কোন প্রশ্নে কত আমি নাম্বার পেতে হবে। তাহলে অতি সংক্ষিপ্ত খ বিভাগের সর্বনিম্ন হলে তোমাকে 8 আনতে হবে, বুঝতে পারছো? এখানে কিন্তু নাম্বার পাওয়া সহজ, একবারে ক বিভাগে 8 আনলা, এখানে যদি 8 পাও, ওই অতি সংক্ষিপ্ত থেকে 8, সংক্ষিপ্ত থেকে তুমি 20-এর ভিতরে ধরো 10, অর্ধেকই আনো,
50% আনো, তাহলে 8 আর 10 কত? 18। আর তুমি ওখানে 30-এ 20-এর উপরে চিন্তা করো, তাহলে কিন্তু এ প্লাস হবে। আমাদের এখান থেকে আশা করি বেশিরভাগই আমরা চেষ্টা করব ভালো ফলাফল দিয়ে দেওয়ার জন্য। তাহলে সব মিলিয়ে তোমার কি হবে? সিজিপিএটা এ প্লাস থাকবে। প্লাস তো আমাদের খাতা এই যে বোর্ডের যে খাতা বোর্ডে চলে যাবে। খাতা বোর্ডে যায়, কিন্তু এই খাতাগুলো কি এই যে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে না না, ও নাকি শুধুমাত্র সরকারি সরকারি প্রতিষ্ঠানে চলে যাবে। আচ্ছা, তাহলে গ বিভাগ বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা বিষয়, প্রকারভেদমূলক বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবা। প্রকারভেদগুলো যেগুলো আছে সেই বিষয়গুলো। তাহলে এই সাবজেক্ট আজকে আমি 5টা বিষয়ই আলোচনা করব কিন্তু। আচ্ছা, এরপরে আসো রুলস এন্ড টেকনিক্যাল, যে বিষয়টা তোমরা টিচার হবা, ঠিক আছে? আমি সর্বশেষ যে বিষয়টা আলোচনা করছি, হ্যাঁ, রুলস, এইটাই তোমরা কিন্তু টিচার হবা মূলত, এই সাবজেক্টের কাজ এটাই টিচিং করবা। টেকনিক্স, হ্যাঁ, এটাই তোমাদের মূল সাবজেক্ট ক্লাস হবে। অফ ডিফারেন্ট গেমস, ডিফারেন্ট গেমস, এই সর্বশেষ ক্লাস নিলাম যেটা, এটা হচ্ছে পার্ট 1। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে জাস্ট এই বিষয়টাই নাম যাবে, পার্ট 2 থাকবে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ের ইয়েগুলো দেখো, এটা কোড কোড সব দেব। তাহলে এটার কোড যাবে, সাবজেক্ট কোড যাবে, তোমাদের যেদিন যেসব বিষয় ক্লাস নিয়েছি তার কোড সবকিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর আবার একটু দিয়ে দিচ্ছি যেন তোমাদের ওভার কনফিডেন্স থাকে। এটা সাবজেক্ট কোড কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, হ্যাঁ, ওএমআর শিটে। এই সাবজেক্ট কোড ভুল আসলে কিন্তু রেজাল্টও ভুল এসে পড়বে, মাথায় রাখবা। তাহলে এই বিষয়টাই তোমাদের বেশি জানতে হবে। তোমরা স্কুলে যে কিন্তু অন্যান্য বিষয়ের থেকে এটাই আলোচনা হবে। স্কুলে মূলত এই বিষয়টাই, বা যেখানে টিচার হও না কেন, এইটাই মূলত তোমার মেইন পার্ট থাকবে, মনে রেখো। সর্বশেষ যে ক্লাসটা আমরা নিয়েছি। আচ্ছা, এখানে আলোচনার বিষয়ে যাবে, প্রশ্নের ধরনে যাও, ডিস্ট্রিবিউশন অফ মার্ক লেখো। ডিস্ট্রিবিউশন অফ মার্কস, এখানকার ফুল মার্ক হবে 30, পরীক্ষা হবে 30 মার্কের। সময় মাত্র 2 ঘন্টা। সময় কত? 2 ঘন্টা। আমার মনে হয় এই সাবজেক্টে 30-এ 88 নিজেই পাইনি আমি। দেখি এটাতে এ প্লাস হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, নির্দ্বিধায় 28-29 পাইছি, কারণ যা লিখছি। তোমাদেরও ওইভাবে লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার উঠবে না। চেষ্টা করতে হবে ওইভাবে। 28 পাওয়া মানে কি? আমার কিন্তু এ প্লাস আইছিল প্রথম সেমিস্টারে, সুযোগ পাইনি। ভুল করে 0.0, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, যে আমাদেরও যেন কাটতে না পারে। না, এটাই আমি তো তোমাদের মোটিভেশন দিচ্ছি যে তোমরা যেন স্লিপ করো না। তোমরা কোনোভাবে স্লিপ করা যাবে না, এটা কালেক্ট করতে